আমি আপনাকে বলছিলাম যে আপনার একজন সহযোদ্ধা এই কথা বলছেন যে আপনারা আসিফ নজরুলের ছাগল নিয়ে খায় ফেলছেন, এইটারে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? তখন আপনি বলছেন আপনিও তো বেক্সিম কোর পয়সাতে চলেন বা বেক্সির পয়সা খান। না, তারপরে শেষ কথাটা ছিল, যদি এই কথা আমি আপনাকে বলি, না না, এটা কোনো কথাই হলো না, এটা কোনো কথাই হলো না। যদি এই কথা আমি এটা কেটে, এটা কোনো কথাই হলো না ভাই, এইসব কথার বাজ আমারে দেন না, এইসব কথার বাজ আমারে দেন না। আমি কেমনে দিব? আপনি সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় সাংবাদিক না, সবচেয়ে বড় ছোটর কথা না ভাই, বড় ছোটর বহুত কিছু, মানে আপনাদের বড় ছোটর যে হিসাব, সেই হিসাবটা স্কেল সেইটা আপনাদের কাছে ভাই, আমি ওই স্কেলের আপনার কাছে আমি যাইতে চাই না। হাউএভার আমি আপনাকে যে একটু জামাতে ইসলামীর ব্যাপারে যেটা একটু জিজ্ঞেস করতে চাইছিলাম, সেটা হচ্ছে যে আপনাদের উপরে হামলা বা আক্রমণ হওয়ার পরে জামাতের 60 বছর বয়সী সংসদ সদস্য 17 বছরের কিশোরীকে চাকরির প্রলোভন দিয়ে, এটা হচ্ছে মনিরা শারমিন, উনি স্ট্যাটাস দিয়েছেন এর পর প্রলোভন দেখিয়ে যে কেলেঙ্কারি জন্ম দিয়েছেন, সেটাই জুলাই মাসেই ছিল। এই ঘটনা শুধু আলোচনাতেই ছিল না, বরং বিব্রতকর পরিস্থিতি ছিল। কিছু মানুষ দেখলাম যারা হামলার প্রতিবাদ না জানিয়ে এর মধ্যে ডিপ প্ল্যানের গন্ধ পাচ্ছে। এনসিপি রাজনীতি দাঁড়ালে কারো কারো অসুবিধা হবে, এটাই স্বাভাবিক। নিজেদের ব্যর্থতা অস্বীকার করে অন্যকে সন্দেহের চোখে দেখা একরকমের অসুখ না। জনাব পাটোয়ারি, আপনিও কিন্তু জামাতে ইসলামের, আমি দেখতেছিলাম অক্টোবরের শেষ সপ্তাহে আপনি জামাতে ইসলামীকে অনেক সমালোচনা করেছেন এবং আপনি বলেছেন যে জামাতে ইসলামের সাথে গিয়ে কারো কোনোদিন কোনো ভালো হয় নাই। আপনি কি এখনো এই ব্যাপারটা মানে, এবং মনিরা শারমিন এটা সরাসরি বললেন, আমি দেখলাম টক শোতেও এনসিপির নেতারা অনেকেই জামাতের এই ভূমিকা নিয়ে অনেক কথা বলেছেন, স্পেশালি আপনাদের আক্রমণের পর অনেকে বলেছেন যে এই আক্রমণটা আপনাদের উপরে হতে পারতেছে কারণ জামাতে ইসলামী হচ্ছে আপনাদের সাথে এই পদযাত্রাটা আপনাদেরকে একা করতে হচ্ছে, জুলাই পদযাত্রা তো সবার, তাহলে এই পদযাত্রায় তারাও অংশ নিচ্ছে না কেন? একটু যদি বলতেন, এটাই আমার আজকে শেষ প্রসঙ্গ বা শেষ প্রশ্ন। শেষ প্রশ্নটা যেটা, দেখেন আমিও একটা সময় কিন্তু ছাত্র শিবিরের রাজনীতি করেছিলাম। মানে আমার যখন ছোটবেলা বই পড়ার ইচ্ছা হইতো তখন আমি বইগুলো পড়েছিলাম। পরবর্তীতে কিন্তু আমি আদর্শিকভাবে পরিবর্তন হয়েছে। দিস ইজ নট দ্য রাইট ওয়ে, কারণ আমি সে সময় হলো অন্য কোনো সংগঠনের দাওয়াতই পাই নাই বা এঙ্গেজ হওয়ার সুযোগই পাই নাই, মাদ্রাসা পড়াশোনা করছিলাম। পরবর্তীতে যখন পরিবর্তনটা আসছে, আমি সেখানে পরিবর্তনের জায়গাটা পরিবর্তন করছি না, আমি কিন্তু আজকে এনসিপি করতেছি। মানে আমি যদি ওই জায়গায় থাকতাম, লেয়ার বাই লেয়ার উঠলাম, তাহলে দেখা যাচ্ছে ওইখানে অনেক উপরে যাইতে পারতাম। সেটা আল্লাহ জানে যে যাইতে পারতাম নাকি যেত, কিন্তু আমি আদর্শিকভাবে যেটা বাংলাদেশে বিশ্বাস করি সে জায়গাটা আপনারা এবং বাংলাদেশের মানুষ অনেকেই জানে। আমি ক্যাম্পাস জীবনে রাজনীতি করে এসেছি, আমার লাইন খুবই স্পষ্ট ছিল, আমি কোন রাজনীতি বেসিসে করতে চাই ওইটা করতে চাই, ফলত আমি সেই জায়গাটা এখন হলো করতেছি। এবং আমি জামায়াত সম্পর্কে যেটা বক্তব্য দিয়েছিলাম, একটা দেখেন আদর্শিক জায়গা হলো প্র্যাকটিক্যাল পলিটিক্স। প্র্যাকটিক্যাল পলিটিক্সে দেখেন জাতীয়তাবাদী যে পলিটিক্সটা, জাতীয়তা পলিটিক্সের জায়গাটায় কিন্তু বিএনপি বলে যে এটা একটা আদর্শিক জায়গাটা আছে, কিন্তু প্র্যাকটিক্যালি তারা এটা করে না। কারণ বাংলাদেশি যে পলিটিক্সটা সেটার মধ্যে তারা কখনো মাদ্রাসা সেক্টরকে একভূত করতে পারে নাই, হিন্দু ভাইদেরকে একভূত করতে পারে নাই, নারী শ্রমিকদেরকে একভূত করতে পারে নাই। এটা আইডিয়াটা আকারে খুবই সুন্দর ছিল। আপনি যদি একটা আইডিয়াকে আপনি চ্যালেঞ্জ করেন বা আইডিয়ার জায়গা হলে আপনি ক্রিটিক করেন, একটা হলো প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনার যে অবস্থা, এই অবস্থা তো আমরা পড়তে চাই না। আসলে এই অবস্থাটা চলে এসেছে, আমরা বাধ্য হয়ে এই অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম। আমরা বলেছিলাম বিএনপির সাথে যাওয়ার জন্য, কিন্তু বিএনপি তো সংস্কারে রাজি ছিল না, ফলত আমাদের সামনে কন্ডিশন ছিল যে সংস্কারে রাজি হবে আমরা তাদের সাথে যাব এবং এই নির্বাচন হলে আমরা অংশগ্রহণ করব। সেই জায়গা থেকে এখন এসেছি। আপনি যে প্রশ্নটা উত্থাপন করেছিলেন যে জামায়াত ইসলামের একজন সংসদ সদস্যের যে মোরাল টার্পিচিউডের যে জায়গাটা, মোরাল টার্পিচিউডের জায়গাটা, এটা জামায়াত ইসলামী ভালো উত্তর দিতে পারবে। আমাদের কেউ যদি মোরাল টার্পিচিউডের জায়গাটা আমি উত্তর দিতে পারতাম, এবং আমি মনে করি যে মোরাল টার্পিচিউডের জায়গাটা যদি কেউ এই ধরনের ইসলামের কথা বলে এবং একটা সুন্দর শৃঙ্খল রাজনীতির কথা বলে, তাদের যদি হয়, সেখানে অবশ্যই তাকে হলো স্যাক করা উচিত এবং তার রাজনীতির জায়গাটা থেকে তাকে সরিয়ে যারা ভালো মানুষ তাদেরকে নিয়ে আসা উচিত। এটা হলো ওই ক্ষেত্রে ঘটনার প্রেক্ষিতে হলো আমার বক্তব্য। ওকে, আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ বহাল রাখার দাবি তুলেছে জামাত ইসলামী। প্রিয় দর্শক, এই অবস্থান সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 40% দর্শক মনে করেন যে এটি সঠিক, শতকরা 60% মনে করছেন যে না এটি সঠিক নয়। 11,000 ভোট দিয়েছেন। আমি দর্শকদের একটা প্রশ্ন আপনার জন্য নিব। দর্শকরা একটা প্রশ্ন আপনাকে অনেকবার করেছেন, সেই প্রশ্নটা যদি একটু অবশ্যই। দর্শকদের প্রশ্নটা হচ্ছে যে আমেরিকান ডিল নিয়ে জনাব পাটোয়ারি সাহেবের অবস্থান, ওনার দলের অবস্থান, ওনার জোট প্রদানের অবস্থান স্পষ্ট করতে বলবেন প্লিজ। আমিও এই ডিলটার কথা বলতেছিলাম যে 9 তারিখে ডিলটা সাইন করা হয়েছে, 12 তারিখে ইলেকশন হওয়ার মাত্র 3 দিন। জি, দেখেন ওই ডিলটার মূল এজেন্সটা ছিল যেহেতু আমরা হলো ওইখানে এক্সপোর্ট করে থাকি, এবং যখন এক্সপোর্ট করে থাকি আমাদের লেটস সে 100 টাকার গুডস
তো ট্রাম্প সরকার বললো যে তুমি যেহেতু আমার কাছে বিক্রি করে থাকো যে র ম্যাটেরিয়াল, সেটা যেহেতু চায়না অথবা অন্যান্য দেশ থেকে কালেক্ট করে থাকো, তুমি আমার থেকে এটা কালেক্ট করো। তো সেই জায়গাতে ঠিক আছে, তাহলে ওই জায়গাতে একটা ডিল হয়েছে, এবং পরবর্তীতে এটা কিন্তু আমাদের ফুল নলেজে কোনো কিছু আমাদের কাছে আসে নাই। ইদানিং আমাদের সাথে বিভিন্ন তাদের সাথে মিটিং হচ্ছে, কথা হচ্ছে, আমরাও তাদেরকে জানিয়েছিলাম যে আমরা এটা কনসিডারেশনে আছি, ভবিষ্যতে আমরাও দেখবো যদি সেখানে সংস্কার অথবা অনেক কোনো বিষয় থাকে, যদি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট থাকে, তখন আমরা যে কোনো চুক্তিতে যাইতে পারি। বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিরোধী আমরা কোনো চুক্তিটা কি আপনি ধরনের করেছেন চুক্তিতে, জনাব পাটোয়ারি? চুক্তিটা আপনার দেখার সুযোগ হয়েছে? আমি আমাকে যদি অনেস্টলি আমি ফুলটা পড়ার সুযোগ পাই নাই, তবে আমার কাছে পেপারটা এসেছে, আমি কিছুটা অংশ পড়েছিলাম। সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছে স্টিল উই হ্যাভ টু কনসিডার অন দ্যাট ম্যাটার। পজিটিভ আরো আমাদের অ্যাফার্মেটিভলি অর নেগেটিভ? এটা তো কিছু জিনিস ভালো আছে, যদি এটাতে একটা রিরাইটিং এর সুযোগ থাকে বা সেই জায়গায় আমরা আসতে পারি, তাহলে বাংলাদেশও লাভবান হবে, তারাও লাভবান হবে। কয়েকটা ক্লজ আছে যে এত পর্যন্ত এই ধরনের এই যে কন্ডিশনগুলো প্রবলেমেটিক, উইদাউট কন্ডিশনগুলি প্রবলেমেটিক। এটাকে আপনারা দলের মধ্যে আলোচনা করেছেন বা এটার মধ্যে আপনার পজিশন নিচ্ছেন কিনা? আমরা আলোচনা করেছি, আমরা দলীয়ভাবে এখানে এখনো ক্লিয়ারের আমাদের সময় আসে নাই, কারণ স্টিল আলোচনা হলো অনগোয়িং সব দলের সাথে। আপনি দেখেছেন চুক্তিটা ওয়েবসাইটে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষ থেকে, মানে আপনারা সময় পাচ্ছেন না চুক্তিটা দেখা? ওই সময় ফেব্রুয়ারি মাসের শেষ থেকে হয়েছিল, ওই সময় শেষ থেকে অ্যাভেলেবল চুক্তিটা আর কি ওয়েবসাইটে বা না, ফেব্রুয়ারি মাস থেকে যখন অ্যাভেলেবল, ওই সময় যখন চুক্তিটা করা হয়েছিল আমাদেরকে ওই চুক্তি সম্পর্কে জানানো হয় না, অ্যাভেলেবল ক্লিয়ার করা হয়েছে। মানে আপনারা নিজেরাও একটু দেখতে পারতেন তো ইচ্ছা করলে? হ্যাঁ, আমরা হ্যাঁ, আপনারা যখন বলেছেন আমাদেরকে দেখার জন্য, ওই সময় আলোচনাটা বেশি ছিল যে পোর্টে ডিপি ওয়ার্ল্ড বা অন্যান্য যে কাজ আছে সেখানে দেখা গেছে অনেক কিছু প্রবলেমেটিক কাজ হচ্ছে। তো এখানে আমরা ডিরেক্টলি যখন এটা কনসিডার নেন, সেই পক্ষটা আমাদের সাথে আলোচনারও সুযোগ আসে নাই, সরকার ডিরেক্টলি করেছে। পরে ছাত্ররা যখন মাঠ থেকে একটু দুর্বল হয়ে গিয়েছে, পরে সরকারের যারা ছিলেন তারাও নিজেরা আমাদেরকে জানানোর মনে করেন নাই। আমরা পরবর্তীতে এগুলো নিয়ে কথা বলেছি, সেই চুক্তিটা এটা কি, আপনারা কতটুকু যাচ্ছেন, সেটা কিন্তু ফুল ফাইনালাইজেশন অথবা এখন যে বিরোধিতা জায়গায় আসছে তারাও বাংলাদেশে আসা শুরু করেছে, কনসিডারেশনের সুযোগ আসে, এবং আমরা যে ওইভাবে আছে ওইটা তো আমরা বলছি কন্ডিশনগুলো প্রবলেমেটিক, এবং আমরা দলীয়ভাবে সেই বিষয়গুলো স্পষ্ট করেছি, ভবিষ্যতে আরো করব। আমরা বাংলাদেশের স্বার্থের বিরোধী, অনেকে বলা হয়ে থাকে যে দেশ বিক্রি করে দিচ্ছে আমেরিকার কাছে। কেন ভাই, আমি চায়নার কাছেও বিক্রি করতে চাই না, ইন্ডিয়ার কাছেও বিক্রি করতে চাই না, কোনো দেশের কাছেও বিক্রি করতে চাই না। এনসিপি অ্যাটলিস্ট এই জায়গাটা আমেরিকার কাছে, আমরা আমেরিকার কাছে বিক্রি হয়েছে কিনা সেটা একটু দেখতে কি ইচ্ছা করে? না, আমেরিকার আমি তো বললাম আমি পড়েছি, সেখানে কন্ডিশন গুলো আমাদের পছন্দ হয় নাই। সেখানে যদি করেছে সেখানে তারেক রহমান জানে ভালো, কারণ ওনার ক্যাবিনেটে পররাষ্ট্র মিনিস্টার যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার করেছে, সেখানে ফরেন মিনিস্টার তো এখন হয়েছে। মানে আপনাদের সরকার করেছে, সেজন্য সেখানে আমি তো বলেছিলাম, সেখানে ওয়াহিদ ভাই ছিল, আরো অনেকেই ছিল। ওই অফিসগুলো তো বিএনপির বেশি অ্যাক্সেস ছিল। তারপরে আপনার আসাদ ভাইয়ের অফিসে বিএনপির বেশি অ্যাক্সেস ছিল না, আপনার আসিফ নজরুল স্যারের বেশি, আমি কিন্তু আপনার সাথে খানিকটা একমত। এটা আমাকে প্রথম বলল কে ভুলে গেলাম, কিন্তু এটা বলছে যে এই বিএনপি সরকার একদমই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এক্সটেনশন। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যা কিছু করছে এই বিএনপি সরকার সেইগুলিরই এক্সটেন্ডেড ভার্সন করতেছে, এবং এনসিপি জামায়াতও, উনি বলছেন এনসিপি জামায়াতও এই যে পুরা প্লটটা, এই প্লটটার একটা পার্ট। এটা এই আপনাদের কেউই বলছে যে, মানে আমি মনেও করতে পারবো আসলে একটু পরে আমাদের অনুষ্ঠানেই বলছি, যখন আমরা বলছেন যে রাজনৈতিক দল হিসাবে বিভিন্ন ইন্টারাকশনে যাই, কথা বলি, আমাদের কারণে দেখা গেছে এই যে এখন আপনার একজন প্রতিমন্ত্রী নুরুল হক নূর বক্তব্য দিয়েছেন এনসিপি হলো বাংলাদেশের রাজনীতিতে বিস্ফোরা, হয়তো এই জন্যই বলা হয়ে থাকে। আমরা অনেক বিষয় নিয়ে কনসার্ন তুলেছি বাংলাদেশের পক্ষের মানুষের। এটা আমরা যতদিন, এখন তো আমি এটা বলে প্রমাণ করতে পারবো না, যতটুকু অ্যাকশনেবল কাজে আমরা প্রমাণ করতে পারবো তখন দেশবাসীর সামনে আরো স্পষ্ট হবে। আমরা বিস্ফোরা না, আমরা তাদের জন্য বিস্ফোরা, কিন্তু বাংলাদেশের মানুষের জন্য ভালো। ওই বিস্ফোরাগুলোকে আমরা একটু সাইজ করি। আমার আর কোনো প্রশ্ন নাই, আমি একটু শেষ করি। আচ্ছা, এতক্ষণ যা আপনাকে জাস্ট আমাকে যদি 30 সেকেন্ড সময় দেওয়া যাবে? জি অবশ্যই। মানে আমি কথাটা বলে নিব। সেটা হলো, মানে খালিদ ভাই, আপনি আমার পুরো যতটুকু আপনি আমার বক্তব্যগুলো অ্যানালাইসিস করেছেন, আমি শুরুতে বলেছিলাম টোনের প্রবলেম আছে, সেটা আমার কারেকশন করতে হবে।
না, আপনার কি মনে হয়েছে আমি সারাদিন গালাগালি করি? আমার তো অনেকগুলো বক্তব্য আপনি অ্যানালাইসিস করেছেন। জনাব পাটোয়ারি, আমি অনেস্টলি বলি, দেখেন কোনটা গালাগালি না এটা নির্ধারণ করে আসলে ক্ষমতা। আজকের যে বিএনপি আপনাকে গালাগালির কথা বলে বা আপনার দলের উপর আক্রমণ শানাচ্ছে, গত 17 বছর উনারা রাষ্ট্রীয় প্রধান থেকে শুরু করে সরকার প্রধান, তারপর হচ্ছে সংসদে এমন কোনো জায়গা নাই যে বিএনপিকে দুইটা কুৎসিত গালি না দেওয়া হইতো। বিএনপিকে দুইটা কুৎসিত গালি না দিয়ে মনে হয় জল স্পর্শ করার নিয়ম ছিল না বাংলাদেশে। সেই সময় কিন্তু বিএনপি ওগুলিকে গালি হিসাবে দেখে নাই, তখন ওদের গায়ে অত ফোসকা পড়ে নাই, তখন ওদের অত খারাপ লাগে নাই, কিছু লাগে নাই। কিন্তু তখন লাগে নাইটা কেন? ওরা হজম করে গেছে, বিকজ ক্ষমতার মাপকাঠিতে সেই ওনার মনে হয়েছে যে এটা রাইট টাইম না বা এটা। আজকে আপনারটার ব্যাপারে এত প্রতিক্রিয়া কেন হইতেছে? এত প্রতিক্রিয়া হইতেছে কারণ ক্ষমতার মাপকাঠিতে উনারা মনে করতেছেন এই গালির আমার জবাব, মানে গালি আমি কোট আনকোটের মধ্যে দিলাম, যেমন আমার কাছে কোনো কিছুই গালি না ভাই, আমাকে যাই বলেন বলতে পারেন, আমাকে বলেন তো আপনাদের লোকেরা এই যে আমাকে কত কিছু বলতেছে, আপনার সমর্থকরাই আমাকে অনেক কিছু বলতেছে, আমি এগুলি আই ক্যান টেক ইট। আমি আবার পাবলিক ফিগারও না, মানে আমার কোনো তো সেই অর্থে গুরুত্বও নাই। তো আপনারা পাবলিক ফিগার, পলিটিক্যাল লিডার, গালি কোনটা না সেটা আসলে ক্ষমতার মাপকাঠিতে বিবেচনা করা হয়, বুঝছেন? আপনারা এখন তো আমি খুব বিপদে আছি ভাই। আপনারা এমন একটা পর্যায়ে চলে এসেছে, আমি আসলে এই কথাটা একটু বলতে চাইতেছিলাম যে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি কিন্তু এটা রেটরিক হিসেবে বলি নাই। আপনি যদি আমার এর আগের আরো 2টা শো, আপনি অনেক ব্যস্ত, তারপরেও যদি দেখেন সেইখানের মধ্যেও কিন্তু আমি 100 বার 300 বার 400 বার বলছি যে না, বলার স্বাধীনতা প্রোটেক্ট করতে হবে। বলা দিয়া কোনোদিন বলা এইটা কোনো কিছুতে জাস্টিফাইড না, কোনো কিছুতে জাস্টিফাইড না। আপনি বলবেন যে না আমরা আসলে ওর বলাটা নিয়ে আমাদের কোনো কিছু নাই, এটা স্থানীয়রা করছে। আমি জিজ্ঞেস করছিলাম তাদের কেন্দ্রীয় নেতাকে এটা কেন্দ্রীয়ভাবে করা হয়েছে কিনা, তো উনি বলছে না কেন্দ্রীয়ভাবে করা হয় নাই। এটা তো সত্য না। এটা অ্যানি ভাই বক্তব্য দিয়েছিলেন, পানি সম্পদ মন্ত্রী বক্তব্য দিয়েছেন। আমি ওনাদের হাফ ডজন হলো মন্ত্রীর বক্তব্য দেখাইতে পারবো যারা আমাকে কিলিং দিয়ে আমার উপরে অ্যাটাক করাটা তারা জায়েজ উৎপাদন করেছেন পুরো বাংলাদেশে। আমি যে প্রাইম মিনিস্টার অফিস থেকে করা হচ্ছে না, আমি যে প্রসঙ্গটা আসলে বলতেছিলাম সেই প্রসঙ্গটা হলো কি, এইটা আপনার কাছে প্রশ্ন না, এটা আপনার সঙ্গে একটা আলাপ যে সত্যি একটা ছেলের মানে অনেক তো গেল বাংলাদেশে, কত মানুষ কত পরিবার আর কত কিছু করবে, একটা ছেলের এটা চোখ উঠায় ফেলা হয়েছে, তার এটা রক্তাক্ত হয়েছে, তার পরপরই আপনি বলছেন যে আপনি আর কথা বলবেন না, কিন্তু আপনি কথা না বললে কি আপনার কাছে কি মনে হয় হাইন্ডসাইট, আপনি কথা না বললেও কি এই আক্রমণটা হইতো আসলে? না, আজকে তো বিভিন্ন ক্যাম্পাসে হামলা হচ্ছে, মানে ছাত্রদল ছাত্র শিবির মারামারি করতেছে, জগন্নাথের একজন নির্বাচিত একজন প্রতিনিধিকে আপনার কথা বলার সাথে তো এটার কোনো সম্পর্ক নাই তাহলে মারামারিটা, মানে ওরাই তো এটাই তো বলতেছি যে আমার কথা বলার কারণে যদি অ্যাটাক করা বাংলাদেশে যায়। এখন আমি তো আজকে কথা বলি না, তাহলে আজকে কেন মারামারিটা হচ্ছে? না, এর আগে যে এর আগে বাংলাদেশে আপনার কথা বলার সাথে আমিও কিন্তু মনে করি যে যেই রাজনীতি মাঠে বাড়তে থাকবে ক্ষমতাসীনরা তার ক্ষমতা দেখাবে। কারণ আমি বিস্তারিত ব্যাখ্যা করলাম যে অনেক গালি খাইছে, কিছু তারা তো রিয়েক্ট করে নাই, এখন রিয়েক্ট কেন করে। কিন্তু আপনি তাহলে কেন বললেন যে আপনি চুপ করে যাবেন? আমি বলছি আমি চুপ করে দেবো ভাই, আমাকে বেঁচে থাকতে হবে। আমি কি মারা যেতে চাই নাকি? বিএনপির একজনের হাতে মানে আমাকে আইসা রড দিয়ে পিটায় মারা ফেলবে। আপনি তো এর আগেও বহুবার বলছেন যে আমাকে মারলে মাইরা ফেলো, আমি এগুলি বলবোই। আজকে কি এমন হইলো যে আপনি বললেন যে আমি চুপ করে যাব? এটা ডিরেক্ট প্রধানমন্ত্রীর অফিস থেকে করতেছে। প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে আপনাকে কথা না বলতে? না, প্রধানমন্ত্রীর অফিস থেকে এই ধরনের হলো ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট করতেছে। আপনার ডিরেক্ট তাকে হলো প্রধানমন্ত্রী একটা লোকরা এসে নিয়োগ দিল যে নিজের প্রাইম মিনিস্টার অফিসে, সেখানে ওই ব্যক্তি তো প্রতিদিনে এটা বলে যাচ্ছে, এবং এটা তো ওই অফিসে বাংলাদেশের যে স্ট্রাকচারাল কাঠামো, প্রাইম মিনিস্টার অফিসে সবচেয়ে বেশি ক্ষমতা, ওই অফিসে কিভাবে কোন ফাংশন গুলো এগুলো তো আমরা জানি। তো ওই জায়গা থেকে যখন একটা ব্যক্তিকে নিয়োগ দিলে সে বারবার এটা বলে যাচ্ছে, না প্রাইম মিনিস্টার আপনাকে ওই ব্যক্তিকে নিয়োগ দেওয়াতে আপনারা এত বেশি মনক্ষুণ্ণ হইলেন কেন? মানে এই যে কোটা আন্দোলনের প্রথম দিকে যারা ছিলেন নূর এবং রাশেদকে অসম্মান না করে, মানে খুব খারাপ কথা না বলে আপনাদের একটু ভালো লাগে না, এটার কারণটা কি আসলে? মানে আপনার বক্তৃতা আপনি কিভাবে রাশেদের নাম নেন জানেন? আমরা হলো মানে আমরা খুব কুৎসিত কোনো কিছু দেখলে যেরকম করে মুখ মানে
আমি জানি না, মানে আমি যে আপনারা অনেক কিছু শুনছি, আপনি যতবার রাশেদ নামটা বলেন ততবার, আপনি না শুধু, এটা কারণটা কি? আমি না আমার বলতেও চাই না, এর কারণটা কি? আপনি আজকে নূর সাহেবের কথা বলছেন, মানে এইটা কেন হইলো, মানে ওরা কি করছে? এটা হয়েছে, তারা কোনো অপরাধ করে নাই, তারা বাংলাদেশের ক্ষমতার অংশীদার হয়েছে। এবং এখানে কথা ছিল, ধরেন আমরা যখন আগে আলোচনা করতাম যে আমরা একসাথে সংস্কার বাস্তবায়ন করব বাংলাদেশে, সাকিব ভাই তো সাংবিধানিক লড়াই দীর্ঘদিন ধরে, সালাম ভাই হলো হসপিটালে মারা গেল এই সাংবিধানিক লড়াই করতে করতে, এখন ওই সালাম ভাই রক্তের উপরে দাঁড়িয়ে আজকে সাকিব ভাই প্রতিমন্ত্রী হয়েছেন। এবং আমি তো ছাত্র ফেডারেশন করছিলাম, সেখানে আমি সাংবিধানিক যে লেখাগুলা বইগুলা সবগুলোই পড়েছিলাম। আজকে কি হুট করে হইলো উনি হলো সংশোধন কমিটিতে ঢুকা যায়, সংস্কার হয় না। আপনি গত 17 বছর টকশো গুলা দেখবেন, মানুষের কথাগুলা দেখবেন, ওইখানে তো বিএনপির, আমি আর কারো নামই নিতে চাই না, কালকে তো আবার আমার মেরে ফেলবে, যে ওরা কি ধরনের বক্তব্য দিয়েছে বা আর এরা কিভাবে বক্তব্য দিয়েছে, এটা তো জনগণের পক্ষে ছিল। এখন এটাতে স্পষ্ট তো বোঝা যায় যে ঠিক আছে, আপনি কালকে একটা ভালো পোস্ট পাইলেন, ওই পোস্টে গিয়ে আপনি তার পরবর্তীতে সবকিছু লড়াই সংগ্রাম ইতিহাস বাংলাদেশের মানুষের অস্তিত্বের জায়গাটা ভুলে গেলেন। ফলত ওই জায়গাটা যদি ইলেকশনে যাওয়ার জন্য আমি একটু দর্শকদের বলি, আপনি যদি ইলেকশনে যাওয়ার জন্য 25 অক্টোবরের শেষ পর্যন্ত জামায়াতকে গালাগালি করতে থাকেন, এমনকি আপনার একটা স্ট্যাটাস আমার এখনো মনে আছে, আজকে এটা দেখি নাই, সেই জন্য কারেক্ট মি ইফ আই এম রং, আপনি কিন্তু এই আহ্বান আপনার বন্ধুদের, সহকর্মী, সহযোদ্ধাদের জন্য বলছিলেন, কয়টা সিটের জন্য নিজেদের বেচা দিও না বা এরকম কোনো কিছু একটা, তখন কথা হইতেছিল এনসিপি জামাতের সঙ্গে যাবে না, বিএনপির সাথে যাবে, আপনি কিন্তু স্ট্যাটাস দিয়েছেন, এবং দ্যাট ইজ, আপনি দিয়েছেন কিনা আমি আজকে দেখি নাই, কারণ হচ্ছে যে আপনার এত ওই আজকে খুঁজে দেখতে হয় না, আজকে অনেক কিছু দেখছি, এটা দেখি না, এটা স্মৃতি থেকে বললাম, কারেক্ট মি ইফ আই এম রং। আচ্ছা, এটা হলো, এটা আমি না, এটা হলো নাহিদ ইসলাম স্ট্যাটাসটা দিয়েছিল, আমি বলেছিলাম, আপনি বলেছেন আমি তো মরিয়া প্রমাণ, হ্যাঁ আমি মরিয়া প্রমাণ করিলাম, আমি যদি আজকে এমপি হইতাম তাহলে আপনি বলতে পারতেন, তাহলে সেখানে গিয়ে, ওইখানে তো 80 জনের প্লাস 80 জন এমপি আছে, তাহলে আপনি বলতে পারতেন যে ঠিক আছে ওইটাই আমার স্ট্রাগলটা ছিল, এটাই দেখেন, আমি বলেছিলাম, এটা একটু আগে আপনাকে বলেছিলাম, সংস্কারের জন্য আমাদের সেই এনসিপির যদি একটা সক্ষমতা একার জায়গা থাকতো, এটা আমি ইলেকশনটা আমরা একাই করতে পারতাম। আপনি হিস্ট্রিটা ঘেটে দেখবেন, পুরো বাংলাদেশে আমি কিন্তু প্রার্থী আহ্বান করেছিলাম, আমি ওইটার নেতৃত্ব দিয়েছিলাম, মানুষের কাছে গিয়েছিলাম, কথা বলেছিলাম, ওই মানুষগুলো তো এখন এসে আমাকে ধরে, তাহলে আমি কেন ওই কাজটা করতে যাব? আমি যদি জানতাম আমি জামায়াতের সাথে হলো চলে যাব বা ওই জোটে থেকে, আমি সর্বোচ্চ চেষ্টাটা করেছি।